আসসালামু আলাইকুম, সিফাজুল বলছিলাম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে কথা বলবো। ভেরিয়েবল আসলে জিনিসটা কি? ধরেন আপনি বাজারে গেলেন কোনো একটা কিছু কিনতে, অথবা ধরেন আপনি দুধ কিনতে গেছেন বাজারে। তো বাজারে যদি আপনি বাজার করতে যান, তো যে দুধ বিক্রি করে তার কাছে একটা পাত্র থাকে, সেই পাত্র থেকে নিয়ে আপনাকে দিবে। তো আপনি যে জিনিসটা আনবেন এর জন্য আপনার একটা পাত্র দরকার আছে। তো এই পাত্রটা কি? ধরেন একটা বোতল নিয়ে গেছেন। জাভাস্ক্রিপ্টে এরকম একটা জিনিস যে ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা স্ট্রিং নেবেন বা নাম্বার নেবেন বা অবজেক্ট নিতেছেন, অ্যারে সাজাইতেছেন। তো এই জিনিসটা আসলে রাখবেন কোথায়? এই ভেরিয়েবল যেটা, ওই জিনিসটাই এই বোতলের কাজটা করে, যে আপনি যে জিনিসটা রাখতেছেন এই জিনিসটা হলো এখানে থাকতেছে। আর এই যে জিনিসটা, বোতলটা যে নিলেন, এই বোতলের নাম কি? বোতল এটা না, এই পাত্রটার নাম হলো বোতল। তো সকল জিনিসের যেহেতু একটা নাম আছে, তো ভেরিয়েবলের একটা নাম আছে, ভেরিয়েবলের একটা নাম দিতে হবে আপনার। তো আপনি কি নাম দিবেন সেটা আপনার ব্যাপার, তবে এখানে একটা রিজার্ভ কিওয়ার্ড আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। সেগুলো কোনো জায়গা থেকে, রিসোর্স থেকে দেখে নেবেন। তো ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে একটা পাত্র আকার ধরতে পারেন। এই পাত্রর মাঝে আপনি একটা জিনিস রাখছেন, তো জিনিস সাথে থাকছে, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল চলক, হ্যাঁ, মানে যার মান পরবর্তীতে পরিবর্তন হতে পারে। এখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হচ্ছে তিনটা: ভার, লেট এবং কনস্ট। CONST, কনস্ট্যান্ট ভ্যালু যেটা আছে, কনস্ট্যান্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কনস্ট। বারের কথা বাদ, কেননা বার এখন আর ব্যবহার হচ্ছে না। মানে আধুনিক ডিজিটাল মডার্ন জাভাস্ক্রিপ্টে এখন পর্যন্ত মডার্ন জাভাস্ক্রিপ্টে এখন var ভেরিয়েবলটা ব্যবহার হয় না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেট এবং কনস্ট। লেট লেট হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটার মান পরবর্তীতে পরিবর্তন হতে পারে। ধরুন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের ভিতরে আপনি অনেক প্রোডাক্ট রাখছেন, তাই না? তো প্রোডাক্টের মান পরবর্তীতে আপনার কি করতে হবে? পরিবর্তন করতে হতে পারে। দাম যেহেতু ওঠানামা করবে, তো আপনার সেই দামটা কমাতে হবে, বাড়াতে হবে। তার জন্য আপনাকে এমন এক ভেরিয়েবল নিতে হবে যার মান পরবর্তীতে আপনি কি করবেন? কমাতেও পারবেন অথবা বাড়াতেও পারবেন। আর কনস্ট হচ্ছে এমন এক ভেরিয়েবল, ও ওর মান, ও ভিতরে যেটা আছে ওর মান পরবর্তীতে আর আপনি পরিবর্তন করতে পারবেন না। ধরেন আপনি কনস্ট নিয়ে মাই মাঝ মাই ভার্থিয়ার নিলেন, সরি, ধরেন লেট নিয়ে আপনি নিলেন মাই মাই কি কি মাই, ধরেন আপনার বয়স, আপনি বয়স গণনা করছেন যে আমার মাই মাই ওল্ড আই আই সরি, ধরেন লেট নিয়ে এমন একটা, ধরেন ধরেন লেট নিয়ে আপনি দেখলেন যে একটা আপনি আসলে আপনার বয়স কত হচ্ছে, আপনি লেট নিয়ে যদি এটা নেন যে আমার বয়স এখন 10, আপনি আরেক বছর, সরি, আপনার বয়স এখন 20, আপনি আরেক বছর পরে যে সেটাকে 21 বানাতে পারবেন, বুঝছেন? আর যদি আপনি এটা কনস্ট্যান্টের মধ্যে নেন, কনস্ট্যান্টের মধ্যে আপনি কোনটা নেবেন? যে আপনার বার্থিয়ার, আপনি আসলে জন্মগ্রহণ করছেন কত সালে, যেটার মান কখনো পরিবর্তন হবে না। যে আপনি 2002 সালে জন্মগ্রহণ করছেন, তো এটার মান তো পরিবর্তন হচ্ছে না, এটা 2002 সালে সবসময় থাকবে। তো আপনার মানটা এখানে 2002 সালে রাখতে হবে। তাই এটা হচ্ছে যেটার মান পরিবর্তন হয় সেটা হচ্ছে লেট দিয়ে নেবেন। আর যেটার মান আপনার পরিবর্তন করার কখনো দরকার পড়বে না, যেটার মান আপনি কখনোই পরিবর্তন করবেন না, সেটা নেবেন কনস্ট দিয়ে। এখন লেট হচ্ছে, দেখে নি, মন থাকবো না, স্কোপড বলে যে আমাদের ইয়াটা আছে ভেরিয়েবলের,
আচ্ছা, var হচ্ছে ফাংশন স্কোপড নাকি, ফাংশন স্কোপড, অর্থাৎ var দিয়ে আপনার যে কার্লি বেসিস যেটা আছে এইভাবে দিয়ে ঘুরে ঘুরে, যেটা এই কার্লি বেসিসের ভিতরে যদি আপনি var ভেরিয়েবল নিয়ে সেটা একটা মান রাখেন, সেটার মান আপনি স্কোপের বাইরে যে সেটাও ওই মানটা টান দিতে পারবেন। মানে ধরেন কার্লি বেসিস দিয়ে সেটা আপনি একটা নিলেন যে বার মাই এজ ইকুয়াল টু 22 ধরেন, তো আপনার বার ইকুয়াল টু মাই এজ 22 নিলেন, কিন্তু এটা যদি আপনি স্কোপের বাইরে যা ওই কার্লি বেসিস দিয়ে কী করা হয়, একটা স্কোপ তৈরি করা হয় যে এর বাইরে মান বের হতে পারবে না। কিন্তু আপনি যদি বার দিয়ে মানটা নেন, তাহলে আপনি পরবর্তীতে যে কোনো সময় ওই বারের মানটা টান দিয়ে আনতে পারবেন এবং সেটাকে পরিবর্তনও করতে পারবেন। আর এখানে যদি আপনি স্কোপের ভিতরে লেট অথবা কনস্ট দিয়ে মানটা নেন, তাহলে কারণ আমি যে হ্যালোই আগে অনেক মন থাকবো না নেল। আর আপনি যদি লেট অথবা কনস্ট দিয়ে মানটা নেন, তাহলে প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে এগুলোর মান পরিবর্তন করতে পারবেন না। তবে অবজেক্টের মান অবজেক্ট এবং এর মান পরিবর্তন করা যায় না, এখানে আপনি যোগ করতে পারবেন। স্কোপের বাইরে যে নন প্রিমিটিভ ডাটা যেগুলো আছে অবজেক্ট আর এরে, দুইটাই আমরা জানি সাধারণত, এই দুইটার মানে আপনি যোগ করতে পারবেন, তথ্য যোগ করতে পারবেন, তথ্য বা ইনফরমেশন আপনি যোগ করতে পারবেন। কিন্তু প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, তারপর হচ্ছে নাল, আনডিফাইন্ড, সেই যেগুলো আছে এইগুলোর মান আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। ওইটা টান দিলে আপনারা দেখাবে যে রেফারেন্স এরর ক্যানট অ্যাক্সেস আপনার ভেরিয়েবলের নামটা দিয়ে সেটা বি ফর ইনিশিয়ালাইজেশন। তো আপনি যেহেতু স্কোপের ভিতরে ওটা আটকে দিয়েছেন, তাই সেটাকে আর সে টান দিতে পারবে না। তো এটা হচ্ছে লেট এবং কনস্টের ক্ষেত্রে। কিন্তু আপনার যদি এরকম আসলে এখন দরকার পড়ে না, এরকম দরকার পড়ার কথা না, তবু যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি বার দিয়ে চেষ্টা করবেন। তো আমাদের মূল বিষয় হলো বার হচ্ছে একটা পাত্র যেখানে আমাদের মূল ফাংশনগুলো রাখা, ফাংশনও একটা বার হচ্ছে এমন একটা ফাংশনের ভিতরে আবার নাম দেওয়া লাগে। বার হচ্ছে একটা পাত্র যেখানে আপনি অনেক জিনিস রাখতে পারেন। তো বারের মধ্যে কনস্টের মান পরবর্তীতে পরিবর্তন করা যাবে না, লেটের মান পরিবর্তন করা যায়। আর লেট এবং কনস্ট এটাকে স্কোপের ভিতরে আটকে রাখতে হয়, এটার মান পরবর্তীতে আর আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যদি পরিবর্তন করতে চান তাহলে ওটার ভিতরেই আপনাকে পরিবর্তন করতে হবে। আর যদি একান্তই এটার মান কখনো পরিবর্তন করার দরকার পড়ে, তাহলে সেই ভেরিয়েবলটা নেবেন হলো বার দিয়ে, তাহলে সেটার পরিবর্তন। আর মডার্ন জাভাস্ক্রিপ্টে কখনো বার দিয়ে এখন কেউ নেয় না। তো আর ওরকম পরিস্থিতিতে আসলে কোনো সময় করবেন কিনা আমার মনে হয় না, তাই এই বিষয়গুলো আসলে রাখতে হয়। আর কনস্ট যে আমরা বললাম যে কনস্টের মান পরবর্তীতে তার পরিবর্তন করা যাবে না, কনস্টের মানও সেই ক্ষেত্রে ওই প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, এগুলোর ক্ষেত্রে আপনি পরবর্তীতে রেফারেন্স ডাটা এগুলো আর পরিবর্তন করতে পারবেন না। তবে রেফারেন্স ডাটা যেগুলো আছে যেমন অবজেক্ট বা এর ক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন। কনস্ট দিয়ে মূলত ভেতরের মেমোরি রেফারেন্স বা মেমোরি অ্যাড্রেসকে লক করে দেয়, কিন্তু সেই নির্দিষ্ট অ্যাড্রেসের ভেতরে থাকা অবজেক্ট বা এর অভ্যন্তরীণ উপাদান, প্রপার্টিজ বা এলিমেন্ট আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো। ধরুন আপনি কনস্টে শিপিং কার্ড দিয়ে একটা অ্যারে তৈরি করলেন যে মাউস অ্যান্ড কিবোর্ড। এখন আপনি এটার মধ্যে আপনি তথ্য যোগ করতে পারবেন কিভাবে, ধরেন শপিং কার্ট ডট পুশ দিয়ে সেটা দিলেন আর একটা মনিটর অ্যারে যোগ করতে চান। তো কনসোল লক যদি করেন, এখন নিচের লাইনে যদি আপনি কনসোল লক করেন যে শপিং কার্ট, তাহলে এখানে আপনার কিন্তু মান 3টা আসবে, মাউস, কিবোর্ড এবং মনিটর। কিন্তু পুরোপুরি ভেরিয়েবলে নতুন করে অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করার গেলেই এরর আসবে। যেমন ধরেন শপিং কার্ট দিয়ে যদি ডবল ইকুয়াল টু দিয়ে সেটা জাস্ট স্ট্রিং বা অন্য কিছু লেখার চান, তাহলে কিন্তু এখানে এরর আসবে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এরকম একটা এরর চলে আসবে। আর ডাটা টাইপ এবং ডাইনামিক ডাটা টাইপ যদি বলি, জাভাস্ক্রিপ্ট হলো ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো
ভেরিয়েবল তৈরির সময় সেটার ডাটা আসলে কি ডাটা সেটা আপনাকে আগে থেকে বলে দিতে হয় না, কিন্তু আপনি যখন একটা ভেরিয়েবল নিচ্ছেন সেটার আপনাকে চিহ্নিত করে দিতে হবে। যেমন আপনি যদি ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে না রাখেন তাহলে সেটাকে ধরে নেবে নাম্বার হিসেবে। তাই আপনি যখন আর যদি নাম্বারও আপনি ডবল স্ট্রিংয়ের ভিতরে স্ট্রিং হিসেবে মান নেন তাহলে কিন্তু সেটা স্ট্রিং ধরবে, মানে ডবল কোটেশনের ভিতরে যদি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সেটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সে সে ধরে নেবে এটা হলো একটা স্ট্রিং। তার জন্য আপনাকে এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। আর মেমোরি ম্যানেজমেন্ট যেভাবে হয়, প্রিমিটিভ ভার্সেস রেফারেন্স, প্রিমিটিভ ডাটা টাইপ আর রেফারেন্স, ভেরিয়েবল মেমোরিতে এটা কীভাবে স্টোর করে এবং ব্যাকএন্ড কীভাবে কাজ করে তার উপর ভিত্তি করে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল দুইভাবে কাজ করে। যেমন প্রিমিটিভ ডাটা টাইপস, যেটা হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল এবং আনডিফাইন্ড। প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল এবং আনডিফাইন্ড। আর প্রিমিটিভ ডাটা টাইপ এরা সরাসরি মূল ভ্যালু বা মানটি ভেরিয়েবলের মেমোরি বক্সে রেখে দেয়। ধরেন এরা সরাসরি মূল ভ্যালু বা মান, আপনি যে মানটা দিয়েছেন, ধরে আপনি একটা স্ট্রিং নিলেন, সেটার ভিতরে লিখলেন আমার নাম সিফাত। তো আমার নাম সিফাত লিখে যখন আপনি এটাকে অ্যাসাইন করছেন তখন সে এটা র্যামের ভিতরে একটা জায়গাকে রোড করে নেবে এবং সেখানে এই তথ্যটা রেখে দেবে। এটি পরিবর্তন করলে এটার উপর কোনো প্রভাব পড়বে না, সে পরিবর্তন হয়ে যাবে। আর রেফারেন্স টাইপ যেগুলো আছে, অবজেক্ট, অ্যারে আর ফাংশন, এরা ভেরিয়েবল মেমোরি বক্সের ভিতরে সরাসরি মূল ডাটা রাখে না, সেটা থাকে মেমোরির অন্য একটি বড় অংশে, যাকে আমরা হিপ মেমোরি নামে চিনি। আর ভেরিয়েবলের বক্সে থাকে শুধু সেই মূল ডাটার ঠিকানা, মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার। তাই একটি ভেরিয়েবল অন্যটিকে কপি করলে আসলে ডেটা কপি হয় না, শুধুমাত্র মেমোরির ঠিকানাটাই কপি হয়। ফলে যে কোনো একটি ভেরিয়েবল দিয়ে ডেটা পরিবর্তন করলে দুটোই আসলে বদলে যায়। যেমন ধরেন লেট ইউজার নিয়ে আপনি যদি একটা অ্যারে তৈরি করেন, যে নেম ও নিক, লেট ইউজার 2, ইউজার 1, তো এখানে আপনার যদি এখান থেকে কপি করেন তাহলে পরবর্তীতে যদি আপনি ইউজার 1 নিয়ে আরেকটা মান নেন তাহলে সেটা কিন্তু এখান থেকে কপি করবে না। আর যেহেতু ইউজারের মধ্যে দুইটা মান আপনি নিতে পারবেন না, তাই ইউজার 1 পরবর্তীতে আপনি নিতেই পারবেন না। আর যদি ইউজার 2 নিয়ে পরবর্তীতে এটাকে অ্যাসাইন করতে চান তাহলে আপনি যদি করেন, তারপরে মনে করেন যে ভেরিয়েবল ব্যবহারের মধ্যে সর্বোচ্চ যেই ফ্যাক্টরটা থাকে আসলে কনস্ট হচ্ছে বাই ডিফল্ট। কোড লেখার সময় সবসময় সর্বদা হিসেবে ডিফল্ট হিসেবে আসলে কনস্ট ব্যবহার করাটাই উচিত। যদি এটা অভ্যাস করবেন যে আসলে সবসময় কনস্ট ব্যবহার করার, আর লেটও ব্যবহার করা যেতে পারে, আর কনস্ট ব্যবহার করবেন। আর যদি এমন হয় যে আপনার পরবর্তীতে আপনার সেই মানটা পরিবর্তন করতে হবে বা মানটার পরিবর্তন করতে হয়, মানটার মান বাড়তে পারে বা মান কমতে পারে, সেই ক্ষেত্রে আপনি লেট নেবেন। আর সর্বক্ষেত্রে চেষ্টা করবেন কনস্ট নিয়ে করার জন্য। আর ভেরিয়েবলের যে নামটা দিবেন, তো এই নামটা সবসময় একটা অর্থপূর্ণ নাম দেওয়ার চেষ্টা করবেন। হিবিজিবি বা XYZ এগুলো দিয়ে নাম দেওয়ার চেষ্টা করবেন না। এমন একটা নাম দিবেন যাতে পরবর্তীতে যখন আপনি কোডটা পড়ছেন তখন আপনি সেই নামটা পড়ে বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা পরবর্তীতে গিয়ে এরকম একটা কাজ হচ্ছে, যাতে মানে মূল কথা হচ্ছে আপনার গিয়ে পরবর্তীতে যেন এটার এই বিষয়ে উদ্বিগ্ন না হতে হয়। তার জন্য ভেরিয়েবলের এমন একটা নাম দেবেন যাতে পরবর্তীতে আপনারই সুবিধা হয়। আর গ্লোবাল স্কোপ এড়িয়ে চলা, গ্লোবাল ভেরিয়েবল যে কোনো ফাংশন বা ব্লকের বাইরে উন্মুক্ত ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যে কোনো ফাংশন বা ব্লকের বাইরে একটা উন্মুক্ত ভেরিয়েবল তৈরি থেকে বিরত থাকুন। অর্থাৎ আপনি যখন কোনো ভেরিয়েবল নিচ্ছেন তখন সেটাকে স্কোপড করে ফেলবেন। ধরুন এক জায়গায় যে কাজটা করতেছেন সেই জায়গার মধ্যে কার্লি বেসিস দিয়ে সেটাকে স্কোপ করে ফেলবেন, মানে ওই জায়গায় ওটা স্থায়ী, ওইটা আর পরিবর্তন হবে না, ওই জায়গাটাই তাকে বসিয়ে দেবেন যে তুমি এই জায়গায় বসে থাকো। তখন যদি আপনি ধরেন লেট নিয়ে তো একবার নিলে তারপর ভেরিয়েবলের নাম আর চেঞ্জ করা ভেরিয়েবল ওই নামে আর ভেরিয়েবল যেহেতু আপনি নিতে পারবেন না, কিন্তু আপনি যদি এটাকে স্কোপ করে রাখেন তাহলে কিন্তু আপনি চাইলে পরবর্তীতে ওই সেম নামে একটা ভেরিয়েবল আর একটা নিতে পারবেন। কিন্তু আপনি যদি আবার এটাকে স্কোপ না করেন তাহলে পরবর্তীতে আর ভেরিয়েবলের নাম নিতে পারবেন না। তবে ভারের ক্ষেত্রে কিন্তু আলাদা না, ভারের ক্ষেত্রে কিন্তু আপনি বারবারই নাম এক নামে অনেকগুলো বার নিতে পারবেন, সেক্ষেত্রে ঝামেলা আসলে আপনারই হবে।
আর এখানে মূল যেটা বললাম, আসলে আপনি ডিফল্টভাবে যদি করতে চান তাহলে সবসময় কনস্ট নিয়ে করার চেষ্টা করবেন। বার তো একেবারে বাদ। আর লেটটা নিতে পারেন। লেটটা যখন আপনার মানটা পরবর্তীতে পরিবর্তন হবে সেই সময় আপনি আসলে লেট নেবেন। আর গ্লোবাল স্ক্রিপ্ট সবসময় এড়ানো যাবে না। গ্লোবাল স্ক্রিপ্টটা আসলে করে কি, ধরেন আপনি একটা গেম বানাইতেছেন, হ্যাঁ, তো আপনার এখানে কি হবে, একটা গেম বানাইছেন, এই গেমের মান কিন্তু পরবর্তীতে পরিবর্তন হবে এবং গেমের মধ্যে অনেক, ধরেন বাবল শুটার একটা গেম বানাইছেন, তো এই গেমের ভিতরে বাবল শুটার আছে, হ্যাঁ, তো ধরেন আপনি দুইটা ক্যারেক্টার নিয়েছেন এক নামেই, এখন পরবর্তীতে আরেকটা ক্যারেক্টার নেওয়ার নাম পড়তেছে আর আপনি ওই ক্যারেক্টারের নামে নিয়ে নিছেন। তো এক্ষেত্রে যদি আপনি আসলে স্কোপ করে রাখতেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হবে না, যে তৃতীয় ক্যারেক্টার একটা যোগ করছেন, এর জন্য পরবর্তীতে আর কোনো সমস্যা নাই। আপনি যদি স্কোপ না করে এভাবে খালি রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে আপনার সমস্যা হবে। তো এটাই। আর আপনাকে আমি 10টা টাস্ক দিই। সেটা হচ্ছে, প্রথম প্র্যাকটিস, লেট ব্যবহার করে আপনার প্রিয় ফলের একটা নাম ভেরিয়েবলে রাখুন এবং সেটাকে কনসোল লক করুন। এটা করলে আপনার ভেরিয়েবল তৈরি এবং প্রিন্টিং শেখা হয়ে যাবে। এরকম প্রায় 10 থেকে 20 বার করুন, কেননা কনসোল লগের মধ্যে যে আসলে লেখাটা লিখতে হয়, কনসোল CONSOLE .LOG লগ, তারপরে কি এটা কোটেশন না, প্যারান্থেসিস দিয়ে সেটার ভিতরে কিন্তু ভেরিয়েবলের নামটা রেখে আসলে সেটা কনসোলে প্রিন্ট করতে হয়। দ্বিতীয়ত আরেকটা কাজ হচ্ছে, কনস্ট ব্যবহার করে বাংলাদেশের রাজধানীর নাম একটা ভেরিয়েবল রাখেন। এটা স্থায়ী কনস্ট নিয়ে একটা ভেরিয়েবল নেন আর লেট নিয়ে একটা ভেরিয়েবল নেন, এগুলোর মান পরবর্তীতে পরিবর্তন করার চেষ্টা করুন। তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আমি এতক্ষণ যে পেশালগুলো পারলাম এটার আসলে মূল উদ্দেশ্যটা কী ছিল, এটা করলে আসলে কীরকম আসলে সমস্যা হতে পারে। তো এটা বোঝার জন্য আপনি একটা লেট নিয়ে একটা মান নেন, কনস্ট নিয়ে আর একটা মান নেন, আর পরবর্তীতে সেগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। কনস্টের মধ্যে মান প্রবেশ করার চেষ্টা করুন, পুশ করার চেষ্টা করুন, লেটের মধ্যে মান পুশ করার চেষ্টা করুন। তো এই বিষয়গুলো যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে। 3 নম্বরে দুটি ভেরিয়েবল নেবেন, ধরেন নাম্বার 1 নিয়ে ইকুয়াল টু 10 নিলেন আর নাম্বার 2 নিয়ে ইকুয়াল টু 20 নিলেন আর কি 20। আর তৃতীয় আরেকটা ভেরিয়েবল নেন সাম নামে। তো এই সামের ভিতরে আপনি নাম 1 এবং নাম 2 এর মান যোগ করে সেটাকে কনসোলে প্রিন্ট করেন। এক্ষেত্রে আপনার গাণিতিক বিষয়ের যে একটু দক্ষতা, এটা আসলে আস্তে আস্তে অর্জন হতে থাকবে। তার পরবর্তীতে এরকম একটা জিনিসই নিয়ে সেরে সেটাকে বিয়োগ করেন, ভাগ করেন, গুণ করেন, মডিউলাস করেন। আর 4 নম্বরে আপনি একটা ভেরিয়েবল নেন লেট টেম্পারেচার 30, পরে একটি লাইনে এটার মান পরিবর্তন করেন, যে লেট নিয়ে একটা মান নেন যে টেম্পারেচার ভ্যালু ইকুয়াল টু 30, আর পরবর্তীতে আরেকটা মান নেন, এটাকে ধরেন লেট কনভার্টেড টেম্পারেচার বা লেট চেঞ্জেবল টেম্পারেচার নিয়ে ইকুয়াল টু দিয়ে এটাকে কি করবেন, ধরেন টেম্পারেচার ইকুয়াল টু আপনি যে মানটা রাখতে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি শিখবেন যে আসলে ডাটার মান, ভেরিয়েবলের মানগুলো কিভাবে পরবর্তীতে পরিবর্তন করতে হয়। আর 5 নম্বরে সেটা হচ্ছে কনস্ট কনস্ট দিয়ে যে আসলেই পরবর্তীতে আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন না, এই জিনিসটাকে একদম ভিত্তি করার জন্য, মানে আপনার মনে একদম গেঁথে দেওয়ার জন্য আপনি কনস্ট নিয়ে পায়ের একটা মান নেন। পায়ের মান আমরা জানি যে 3.1416, হ্যাঁ। তো পায়ের মান নিলেন, তারপর আপনি সেটাকে পরিবর্তন করার চেষ্টা করেন যে পাই ইকুয়াল টু এত, পরে দেখেন যে কনস্টের মান পরিবর্তন হয় কি না। 6 নম্বরে আপনার নাম আর বয়স দুটি আলাদা ভেরিয়েবলে রাখুন, তারপর সেগুলোকে একত্রে জোড়া দেন। আসলে এটাকে বলা হয় স্ট্রিং কনকেটিনেশন। এই যে মান একটা জোড়া দিচ্ছেন একটা মানের সাথে আরেকটা মান,
এটাকে বলা হচ্ছে স্ট্রিং কনকেটিনেশন, মানে স্ট্রিং জোড়া দেওয়া আর কি। স্ট্রিং কনকেটিনেশন স্ট্রিং স্ট্রিং কনকেটিনেশন। আসলে আমি নিজেও শিখতেছি, তো সব কিছু এখনো ক্লিয়ার হয়নি। 7 নম্বরে আপনাকে আরেকটা টাস্ক আমি দিতে পারি, সেটা হচ্ছে একটি ভেরিয়েবল নিন লেট প্রাইস নামে। লেট প্রাইস মানে এটা হচ্ছে, ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তো আপনার অনেক সময় কি করতে হয়, ডিসকাউন্ট দিতে হয় কাস্টমারদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য। ধরেন আপনি একটা ডিসকাউন্ট দিলেন, এখন কি মূল মান কি পরিবর্তন করা দরকার আছে নাকি? মূল মান পরিবর্তন করার দরকার নাই। ধরেন আপনার লেট নিয়ে একটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে 500 টাকা, এবং পরবর্তীতে আপনি কি নেবেন, লেট নিয়েই আরেকটা লেট দিয়ে আরেকটা ভেরিয়েবল নেন ডিসকাউন্ট নামে, আর ডিসকাউন্ট ইকুয়াল টু 15 রাখেন। এরপর আপনি মূল মান কীভাবে বের করবেন? মূল মান বের করার জন্য আপনাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন লেট ইকুয়াল টু প্রাইস মাইনাস ডিসকাউন্ট। যেহেতু ডিসকাউন্ট যে মানটা নিয়েছেন সেটার মধ্যে 50 টাকা ধরেন দিয়েছেন, তো লেট প্রাইস মানে প্রাইস হচ্ছে মূল প্রাইস যেটা আছে 500 টাকা। তো লেট প্রাইস লেট টোটাল প্রাইস ইকুয়াল টু প্রাইস মাইনাস ডিসকাউন্ট। এটা দিলে আপনার আসলে 500 টাকা থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে। আসলে মানে যেহেতু প্রোডাক্টের দামটা 500 টাকা, তো আপনি যদি 50 টাকা মাইনাস করেন সেক্ষেত্রে 450 টাকা হচ্ছে প্রোডাক্টের মান, প্রোডাক্টের দাম আসলে। আর 8 নম্বরে ধরেন 5টা আলাদা ভেরিয়েবলে 5টা আলাদা আপনার বন্ধুর নাম নেন। এক্ষেত্রে আপনি অনেকগুলো ভেরিয়েবল কিভাবে আসলে ম্যানেজ করতে হয়, অনেকগুলো ভেরিয়েবল কিভাবে আসলে একটা সুন্দর গুছিয়ে রাখা যায়, এই বিষয়টা আসলে আপনাকে শিখতে হবে। ধরেন 5টা আলাদা ভেরিয়েবল নেবেন, তো ক্রম অনুসারে কীভাবে সাজাবেন। তো 5টা আলাদা ভেরিয়েবল নিয়ে যদি আপনি আসলে ক্রম অনুসারে করতেন সেগুলো আপনার 5টা কনসোল লক করতে হবে, অথবা আরও সামনে যে উপায়গুলো আসলে দেখাবো, বিগিনার হিসেবে এটাই করেন। সামনে যদি এগুলো সাজানোর আরও অনেক কৌশল আছে, অনেকগুলা উপায় আছে এক সিরিয়ালে সাজানোর জন্য। যেরকম আমরা বিআর দিয়ে এইচটিএমএলে যেরকম আমরা নিচের লাইনে আসি সেরকম আর কি। তো আরেকটা ভেরিয়েবল তৈরি করুন কোনো ভ্যালু ছাড়া। মানে ধরেন আপনি একটা ভেরিয়েবল নিলেন, সেটার কোনো মান দিবেন না। ধরেন ভেরিয়েবল একটা লেট নিয়ে একটা ভেরিয়েবল নিলেন, লেট এক্স ইকুয়াল টু দিয়ে সেটা সেমিকোলন দিয়ে দিলেন। তার মানে কি এখানে কোনো মান নাই, সমান দিয়ে ইকুয়াল টু দিয়ে যেহেতু আপনি কোনো মান বসান নাই, তো এগুলো এভাবে যদি রাখেন তাহলে এটার যদি কনসোল লক করে দেখতে চান তাহলে এটার মান কিন্তু আসবে আনডিফাইন্ড। মানে আপনি ভেরিয়েবল নিয়েছেন, ভেরিয়েবলের নাম নিয়েছেন, আপনি পাত্রটা নিয়েছেন, কিন্তু পাত্রের ভিতরে কোনো কিছু রাখা নাই। তার মানে কি এটা খালি নাল হয়ে আছে। তার মানে সেখানে এক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আপনাকে দেখাবে এটা আনডিফাইন্ড করা আছে, আসলে কোনো কিছু মান দেওয়া হয় নাই। আর 10 নম্বর ফাইনাল একটা টাস্ক আপনাদেরকে আমি দেই, সেটা হচ্ছে একটা প্রজেক্টের ভেরিয়েবল নেন লেট প্রোডাক্ট প্রাইস নামে, আর একটা লেট টেক্সট। মানে এটা হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে যদি ইউজার আপনার আপনার ওয়েবসাইট ব্যবহার করে ক্রেতা বিক্রি করছে কাস্টমার কিনছে, সেক্ষেত্রে একটা প্রফিট তো আপনার হতে হবে না। তো এই ট্যাক্সের যে বিষয়টা আছে এটাকে আসলে কিভাবে পার্সেন্টেজ যোগ করবেন এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে এটা কিভাবে নেবেন। ধরেন লেট প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু ধরেন 100 টাকা নিলেন আর কি। আপনার যে প্রোডাক্টটা কাস্টমার কিনছে সেই প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা। এখন এখানে আপনি আসলে ব্যাটটা যোগ করবেন, ব্যাট বা ট্যাক্সটা যোগ করবেন কীভাবে। ধরেন পরবর্তীতে আপনি আরেকটা ভেরিয়েবল নিলেন লেট ট্যাক্স ইকুয়াল টু প্রোডাক্ট প্রাইস। যেহেতু আমরা লেটের প্রোডাক্টের যে প্রাইস আছে, প্রোডাক্টের প্রাইস যেটা আছে সেটা আমরা নিব কি দিয়ে, প্রোডাক্ট প্রাইস, যাতে ইউজফুল একটা মানে মিনিংফুল একটা নাম যেহেতু আমরা নিচ্ছি, সেক্ষেত্রে ধরুন প্রোডাক্ট প্রাইসের দাম রাখা, প্রোডাক্ট প্রাইসের মধ্যে প্রাইসের যে প্রাইস যে রাখছি এই ভেরিয়েবলটার নাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস। তো আপনি পরবর্তীতে আরেকটা ভেরিয়েবল নেবেন, সেটা হচ্ছে ট্যাক্স নামে। ট্যাক্স নেবেন কি লেট ট্যাক্স ইকুয়াল টু দিয়ে সেটা প্রোডাক্ট প্রাইস, মানে ওই প্রোডাক্টের মূল যে প্রাইস এই প্রাইসটা নেবেন। প্রাইস নিয়ে
গুণ গুণ দিয়ে 0.15 দিলেন, তাহলে এখানে এক্ষেত্রে আপনার 15% টেক্সট এখানে যোগ হবে। তো আমি আবারও স্মরণ করে দেই, ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, যে পাত্রের মাঝে আপনি জাভাস্ক্রিপ্টের কোনো কিছু রাখেন। ভেরিয়েবল হচ্ছে একটা ডিজিটাল পাত্র বা বক্স। আপনি যখন কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালান, তখন কম্পিউটারকে কিছু তথ্য যেমন নাম, বয়স, কোনো হিসাবের ফলাফল সাময়িকভাবে মনে রাখতে হয়। এই যে ভেরিয়েবল, এটা হচ্ছে একটা বক্স যে র্যামের মধ্যে তার একটা জায়গা তৈরি করে রাখে। আর এটা অবশ্যই ডেটাবেসে করা যায়, কিন্তু এক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আপনার র্যামের মধ্যে একটা জায়গা রাখে, যে আমি এখানে একটা জায়গা দখল করে রাখলাম, পরবর্তীতে এখানে জিনিস বসানো হবে। যেমন আপনার নাম, বয়স বা কোনো হিসাবের ফলাফল সাময়িকভাবে কম্পিউটারে কিন্তু মনে রাখতে হয়। কম্পিউটার সেই তথ্যগুলো মেমোরিতে একটা বক্সের ভরে রাখে এবং সেই বক্সের একটা নাম দেওয়া হয়। এই যে নাম দেওয়াটাই হলো ভেরিয়েবল। রান্নাঘরে লবণ রাখার পাত্র যেমন লবণ লেখা থাকে, তেমনই জাভাস্ক্রিপ্টে কোনো ডেটা বা তথ্য মনে রাখার পাত্র আমরা একটা নাম দিই, যেমন এজ নেম। এটা হচ্ছে ভেরিয়েবলের একটা নাম, আর ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র। ভেরিয়েবল কেন শিখতে হবে? ভেরিয়েবল শেখার দরকার এবং বাস্তবে আসলে কোথায় ব্যবহার হয়। ভেরিয়েবল ছাড়া আসলে ডাইনামিক্যালি যেগুলো আসলে পরবর্তীতে পরিবর্তন হয়, এরকম প্রোগ্রাম তৈরি করা আসলে অসম্ভব। ফেসবুক প্রোফাইল যেরকম আমি যদি উদাহরণ দিই, ফেসবুক প্রোফাইলে ঢুকলে আপনার সেখানে কি দেখায়, নাম দেখায়, তারপরে আরও গভীর সেটিংসে ঢুকলে সেখানে আপনার ইউজার নেম আছে বা অন্য আরও পাসওয়ার্ড দেন। এই যে জিনিসগুলো আসলে কোথায় থাকে, এই জিনিসগুলা আসলে এটা আসলে মূলত তথ্যগুলো থাকে ডাটাবেসে, কিন্তু এই যে আপনাকে যে দেখাচ্ছে এই জিনিসটা কিন্তু আসলে একটা জায়গাতে রাখা আছে, র্যামের মধ্যে কিন্তু একটা জায়গা নেওয়া আছে এই জিনিসগুলো আপনাকে দেখানোর জন্য। ডাটাবেস থেকেই তথ্য আনে, কিন্তু আসলে ডাটাবেস থেকে তথ্য আসলে কিসের মাধ্যমে আনবে? এই যে ডাটাবেস থেকে এনে একটা পাত্রের ভিতরে রাখতে হবে। বাজার করে এনে তো সরাসরি খাইতে বসে পড়েন না। বাজার করে আসার পর হাঁড়িতে রান্না বসাতে হয়, পাতিলে রান্না বসাতে হয়, সেটাকে আগুন দিয়ে অনেক কিছু করার পরে না একটা খাবার ঠিক হয়। তো এরকমই যে একটা ভেরিয়েবল নিয়ে সেটার মধ্যে আবার ডাটাবেসের কাজ আছে। তো আসলে এই ডাটাবেস থেকেও তথ্য আসে, মূল তথ্য তো ডাটাবেসেই জমা থাকে, তো ডাটাবেস থেকে তথ্য আসে। আর উদাহরণ দিই, আসলে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করার জন্য 3টি প্রধান কিওয়ার্ড যেগুলো আমি বললাম, আসলে লেট, কনস্ট এবং বারটা তো এখন আর ব্যবহার হয় না। আর লেট যখন কোনো বক্সের ভিতরে জিনিস পরে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, এরকম হলে সেটা আপনার লেট দিয়ে নেব, আর কনস্ট দিয়ে নেব যেই আসলে বক্সের জিনিসের মানটা কখনো ফিক্স থাকবে, সেটার মান কখনো পরিবর্তন হবে না। যেমন আপনার জন্মসাল কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, বা আপনার যে কারো জন্মসাল, যখন আপনি ক্লায়েন্টের জন্মসাল নিয়েছেন, সেটার আসলে পরিবর্তন করার প্রয়োজন হবে না, কারণ জন্মসাল, সেটা তো আর পরিবর্তন হয় না। আর আপনি যদি উদাহরণ দিই, যে একটা আমি কথা বলছি সেটা শুনুন, যে লেট মাই এজ নিলাম একটা 25, বা নতুনরা যেই ভুলটা আসলে সবচেয়ে বেশি করে ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস দেওয়া যায়। এই আসলে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি ক্যামেল কেস যে স্ট্রাকচারটা সেটা ব্যবহার করবেন। ক্যামেল কেস কি? ধরেন আপনি একটা নাম নিচ্ছেন মাই এজ নামে, তো মাই যে লেখলেন, এই মাইটা হবে ছোট হাতের, কিন্তু এজের যে প্রথম এটা আছে, এই এ হবে বড় হাতের, আর সব ছোট হাতের। এক্ষেত্রে আমি মূল বিষয়টা বলি, যে শব্দটা যে শুরু করছেন, শুরুর অক্ষরটা ছোট হাতের হবে, কিন্তু পরবর্তীতে যদি নতুন শব্দ আসে, নতুন কোনো শব্দ, তখন সেই নতুন শব্দটা প্রপার নাউনের মতো প্রথম অক্ষর হবে বড়। আর এক্ষেত্রে মাঝখানে কখনোই স্পেস দেওয়া যাবে না, মাঝখান সবসময় জোড়া লাগানো থাকবে, এক্ষেত্রে কখনো স্পেস দেওয়া যাবে না। আর নতুনটা সবসময় যেহেতু কনস্ট দেখেই বেশিরভাগ এখন অভ্যস্ত, তো নতুনটা কী করে, তারা কনস্টের মান পরবর্তীতে পরিবর্তন করতে চায়। আসলে কনস্টের মান তার পরিবর্তন হয় না। তো এই বিষয়গুলো আসলে একদিনই হবে না, এগুলো আসলে আস্তে আস্তে যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন এগুলোর মধ্যে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে
এই জিনিসটা এইভাবে হচ্ছে, তখন আপনি আমার আসলে কারো শিখিয়ে দিতে হবে না, তখন আপনি নিজে নিজেই ধরতে পারবেন যে এইগুলো আসলে করা যাবে না আর এইগুলো আসলে করা যাবে। আর ধরেন এই যে আমরা যে স্ট্রিং নেই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমরা যদি কি করি, ভিএস কোড দিয়ে করে এডিটর করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো স্ট্রিংয়ের জন্য যদি আপনি একটা ডবল কোটেশন নেন, তাহলে সেক্ষেত্রে সে ডিফল্টভাবেই ডবল কোটেশন আর একটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এক্ষেত্রে স্ট্রিং নেওয়ার সময় আপনি যদি অন্য কোনো কোটেটর ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আসলে দুইটা কোটেশনই পরবর্তীতে পরেরটা আগেরটা আপনারই বসাতে হয়। সেক্ষেত্রে আসলে চেষ্টা করবেন, সতর্ক থাকবেন আর কি, যে দুইটা কোড যেন দুইটা স্ট্রিংয়ে যেন যে স্ট্রিংয়ের একটা যেন সিঙ্গেল কোটেশন না হয় আর একটা ডবল কোটেশন না হয়, দুইটা কোটেশনই সেম রাখার চেষ্টা করবেন। তো এ ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।